নমস্কার। চিন্তন সামাজিক মাধ্যমের পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব প্রশংসনীয় উদ্যোগ। তারা মার্ক্সবাদ জানব এই শিরোনামে ধারাবাহিক শিক্ষা সিরিজ আকারে কতগুলো মার্ক্সীয় কিছু চিরন্তন বিষয়ের উপর তারা আলোচনার একটা ব্যবস্থা করেছে। তাদের এই উদ্যোগে আমাকে তারা যুক্ত করেছেন এবং আমাকে প্রাথমিকভাবে সমাজ বিকাশের ধারা এই শীর্ষক একটি আলোচনা আমি আপনাদের কাছে রাখছি। এই আলোচনার জন্য তারা আমাকে বেছেছেন এবং আপনারা এই আলোচনা শুনছেন, যারা তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটা পৃথিবীতে আমরা এখন বাস করছি, সেই পৃথিবীতে আমরা এতটাই আমাদের বিজ্ঞান প্রযুক্তি মানুষের সভ্যতার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছেছি যে বিগ ব্যাংয়ের সময় এই পৃথিবীতে প্রথম যে গ্যালাক্সি তৈরি হয়েছিল, আমরা জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তার ছবি তুলেছি। ভারতবর্ষের মতো খানিকটা পিছিয়ে থাকা দেশেও বিজ্ঞান অন্তত মহাকাশ গবেষণা সেই জায়গায় পৌঁছেছে যে চাইলে প্রতি বছরই আমরা চাঁদের বুকে একটা নিরাপদ অবতরণ করতে পারি। একই সময়ে এই পৃথিবীতেই এটা সত্য যে প্রতি বছর সাব সাহারান আফ্রিকাতে প্রায় কয়েকশো মানুষ ডায়রিয়ার মতো একটা সামান্য রোগে মারা যান। তাদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত সেখানে করা যায়নি। এই হিসেবে আপনি অক্সফামের রিপোর্ট যদি দেখেন তাহলে দেখবেন যে পৃথিবীর মাত্র 1% ধনী মানুষের পৃথিবীর মোট সম্পদের 45% তাদের কুক্ষিগত, এবং মাত্র 12 জন বিলিয়নারের হাতে এই পরিমাণ সম্পদ রয়েছে। তারা প্রতি বছর তারা যে পরিমাণ আয় করেন সেটা পৃথিবীর দরিদ্র 50% মানুষের আয়ের থেকে বেশি। এই রকম একটা চরম বৈষম্যের পৃথিবীতে এই রকম একটা চরম বৈষম্যের ব্যবস্থাকে আমরা যারা অন্যায্য বলে মনে করি, আমরা মনে করি যে আগামীর পৃথিবীতে এমন একটা ব্যবস্থা থাকা দরকার, যে ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা অনেকটাই একটা ইগ্যালিটারিয়ান একটা সোসাইটি, একটা সাম্যমূলক সমাজের স্বপ্ন যারা আমরা প্রতিনিয়ত দেখি এবং সেই লক্ষ্যে যারা কাজ করি, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মানব সমাজের এই আজকে যেখানে এসে পৌঁছেছি আর যেখান থেকে আমরা শুরু করেছিলাম 2 লক্ষ 3 লক্ষ বছর আগে, যে হোমোস্যাপিয়ান্স আফ্রিকা থেকে বেরিয়ে এসে লেভান্ট দিয়ে বাকি পৃথিবীতে ঢুকলো, তারা ছড়িয়ে পড়ল। অসম্ভব তাদের সেই অরণ্যচারী, ফল সংগ্রহকারী, শিকারী এই স্যাপিয়েন্সরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে সারা পৃথিবী জুড়ে যে সারা পৃথিবীকে খালি দখল করায় নয়, মানে সারা পৃথিবীর উপর আজকে যে প্রভুত্ব করছে এবং তারা এই যে সভ্যতার যে বিরাট ইমারত তৈরি করলো, তার যে বিকাশের ধারা, যেটা মানুষের ইতিহাস, সেই ইতিহাস আমরা চর্চা করতে চাই। আমরা যারা কেন চাই? আমরা চাই এই কারণেই চাই যে আপনি যদি একটি উপগ্রহকে পৃথিবীর মহাকর্ষের আকর্ষণ অতিক্রম করে তাকে যদি মহাকাশে স্থাপন করতে চান, তাহলে আপনাকে লজ অফ গ্র্যাভিটি জানতে হবে। আপনাকে এই গ্র্যাভিটির পিছনে, মহাকর্ষের পিছনে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের সঙ্গে পরিচিত হতে হবে। তাহলে আমরাও আমাদের অতীতকে জানতে চাই ঠিক এই কারণ থেকেই যে আমরা আগামীতে কোন জায়গায় পৌঁছতে চাইছি, কেমন একটা কাঙ্ক্ষিত সমাজের দিকে আমরা যেতে চাইব, সেটা যেতে গেলে এর বিকাশের যে নিয়ম সেটা জানা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা ইতিহাস চর্চাতে মনোযোগ দিতে চাই। কিন্তু আপনারা জানেন যে আমাদের যে পপুলার হিস্ট্রি বলতে আমরা যা বুঝি, আমাদের স্কুলে কলেজে যে ইতিহাস আমাদেরকে পড়ানো হয়
সেই ইতিহাস অনেকটা হচ্ছে দ্য গ্রেট ম্যান থিওরির মতো। এটা চিরকালীন একটা তত্ত্ব। মানে আমাদের দেশে তো ধরুন ইতিহাস চর্চার সে ধারা ছিল না। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম ঐতিহাসিক কাউকে বলতে গেলে আমরা বলতে পারি যে আলবেরুনির সময় থেকে 1000 খ্রিস্টাব্দ নাগাদ আমাদের ইতিহাস চর্চা শুরু হয়। ইউরোপে সেটা তারও 1500 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 500 অব্দে গ্রিক হেরোডোটাস প্রথম ইতিহাসের জনক যাকে বলি, তারাও ইতিহাসকে মনে করা হতো, তারাও যে ধারায় ইতিহাস লিখতেন, যে ইতিহাস হচ্ছে কিছু মহান ব্যক্তির বীরগাথা, তাদের কীর্তিকলাপ। আলেকজান্ডার তার দিগ্বিজয়, পুরুষ সাথে আলেকজান্ডারের লড়াই, নেপোলিয়ানের যুদ্ধকৌশল, আকবরের পরধর্ম সহিষ্ণুতা, জর্জ ওয়াশিংটনের প্রতিদিনের দৈনন্দিন ওয়ার্কআউট, এই সবই আমাদের ইতিহাস চর্চার আকারে এতদিন আমরা শিখতাম। এই প্রথম আমরা এই ধারার বাইরে গিয়ে যে প্রথম ইতিহাস চর্চাটি একটি বিজ্ঞান, সে পথে যিনি পা রাখেন তিনি হলেন হেগেল। হেগেল যেটা বলেন, তিনি প্রথম দেখলেন যে এই প্রথম কেউ একজন বলছেন যে ইতিহাসের একটা প্যাটার্ন তিনি প্রথম আবিষ্কার করলেন। তিনি বললেন যে মানুষের এই যে বিকাশ, এই বিকাশ কতগুলো একটির পর একটি কতগুলো স্তরে বিন্যস্ত। নিম্নতর স্তর থেকে মানুষের সভ্যতা উচ্চতর স্তরে এইভাবে মানুষের সভ্যতার অগ্রগতি ঘটেছে। কিন্তু প্রত্যেকটি স্তরে তিনি বলতে চাইলেন যে প্রত্যেকটি স্তরে দুটো বিপরীত মতাদর্শের সভ্যতা সম্পর্কে, শাসনকার্য সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে দুটো ভিন্ন মতাদর্শের দুটো ভাবনা, সেটা সবসময় তার সংঘাত চলেছে। এবং যে কোনো স্তরে যখন এই মতাদর্শের সংঘাতের মধ্য দিয়ে অনিবার্য পরিণতি হিসাবে যেমন সভ্যতার অগ্রগতি ঘটেছে, এবং একটা পর্বে গিয়ে এই সংঘাতের ফলে সেই স্তরের বিনাশ ঘটেছে এবং ইতিহাসের সম্পূর্ণ একটা নতুন স্তরে, অর্থাৎ তার তত্ত্বের মধ্যেই তিনি একটা রেভলিউশনের ইঙ্গিত দিলেন। এবং একটি স্তর থেকে আরেকটি স্তরে, পরবর্তী স্তরে মানব সমাজের সভ্যতার এই উন্নয়ন বা উল্লম্ফন ঘটেছে, এই কথা হেগেল তার ইয়েতে বললেন। আপনারা জানেন যে ইয়ং মার্কস, যিনি বন থেকে 1836 তিনি যখন বার্লিনে এলেন, তখন নিও হেগেলিয়ান এডওয়ার্ড গন্সদের সাথে তার সাক্ষাৎ হলো। তখন গোটা বার্লিন হেগেলের চর্চায় ভীষণ, গোটা জার্মানি যুবকরা তখন হেগেল চর্চা করছেন, কেউ হেগেলের বিরোধী, কেউ হেগেলের সপক্ষে তাদের মতামত রাখছেন। সেই ডক্টরস ক্লাবে মার্কসও গেলেন, মার্কস হেগেলের এই ভাবনার সাথে পরিচিত হলেন, এবং মার্কসের মনে হলো যে এই প্রথম কেউ একজন ইতিহাসকে কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখার একটা প্রয়াস রাখলো। কিন্তু মার্কস বললেন যে এই প্রয়াসটা এটা তিনি বললেন যে হেগেলের যে পদ্ধতি, সেই ডায়ালেকটিক্স, সেটা কার্যত মাটিতে মাথা আকাশে পা, আপসাইড ডাউন করে দাঁড়িয়েছিল। তখন আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি, অর্থাৎ একে আবার নিজের পায়ের উপর আমরা খাড়া করেছি। এটা অ্যাকচুয়ালি একটা, মানে বলতে পারেন যে একটা রেটরিক, একটা রূপক। এর মধ্য দিয়ে তিনি যেটা বলেছেন যে কার্যত হেগেল মনে করতেন যে মানুষের চেতনা, ইডিওলজি, সেটাই প্রাথমিক কারণ যা বস্তু জগৎকে হচ্ছে পরিবর্তিত করে। অর্থাৎ এই যে চেতনার অগ্রবর্তীটা, আইডিয়ালিজমের যে চিরায়ত ধারা, ভাববাদের যে চিরায়ত ধারা, হেগেল সেটাকে থেকে উত্তীর্ণ হতে পারলেন না। মার্কস এই ডায়ালেকটিক্সকে, ডায়ালেক্ট বলতে আমরা বুঝি যে ডায়ালেক্ট, এই শব্দের মানে হচ্ছে দুটো ভিন্ন মতের
যে সংঘাত, তার মধ্যে দিয়ে সত্যে উপনীত হওয়ার যে প্রাচীন সক্রেটিসদের সময়ে যে ডায়ালেকটিক্যাল মেথড ছিল, সেটা ইতিহাস চর্চাতে প্রথম প্রয়োগ করতে চাইলেন হেগেল, কিন্তু তার এই প্রয়োগটা ছিল সম্পূর্ণ একটা ভাববাদী প্রয়োগ। ফলে মার্কস এখান থেকে বেরোতে চাইছেন, মার্কস এখান থেকে ইতিহাস চেতনাকে, ইতিহাসের বিজ্ঞানকে বার করছেন, তিনি এটাকে একটা বস্তুবাদী ভিতের উপর দাঁড় করাচ্ছেন, এবং সেই জন্য তার যে ইতিহাস বিশ্লেষণ, সেই ধারাকে আমরা বলি হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, যেখানটায় তিনি ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের দর্শনকে তিনি প্রয়োগ করছেন ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে। কিভাবে তিনি এই কাজ ঘটাচ্ছেন? দেখুন, মার্কস যখন, হেগেল যখন মানুষকে ডিফাইন করছেন, তখন বলছেন ম্যান ইজ এ থিঙ্কিং বিইং, মানুষ একটি চিন্তাশীল জীব। আমরা এটা প্রায়শই মানুষ সম্পর্কে লিখতে গেলে, মানুষ কিসে অন্যদের থেকে পার্থক্য, মানুষ চিন্তা করতে পারে। ঠিক, আমি বলছি যে হেগেলের এই ডেফিনেশনের মধ্যে কোনো ভুল কিছু নেই, কিন্তু মানুষ কেন চিন্তা করতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বরং এটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে বললেন যে ম্যান ইজ এ টুল মেকিং অ্যানিম্যাল। তিনি কিছুটা বলছেন যে মানুষকে, তিনি বলছেন যে মানুষ হাতিয়ার তৈরি করতে পারে এমন একটা প্রাণী, অন্য কোনো প্রাণী মানুষের মতো হাতিয়ার তৈরি করতে পারে না। এই গোটা বিষয়টা হচ্ছে মানুষের বিবর্তনের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত। আপনারা জানেন যে মার্কস ঠিক যে বছর প্রিফেস টু ক্রিটিক টু পলিটিক্যাল ইকোনমি লিখছেন, ঠিক সেই বছরই 1859-এ চার্লস ডারউইন তিনি অরিজিন অফ স্পিসিস লিখছেন, এবং এটা স্পষ্ট হচ্ছে যে মানুষ কোনো ঈশ্বরের প্রতিলিপি বা কারোর ইচ্ছায় তিনি তার মতো একটা প্রতিলিপি বানালেন তা নয়। এই মানুষ এবং মানুষের হাত, পাখির ডানা, মাছের পাখনা, তার যে সিমিলারিটি, এ থেকে বিবর্তন খুব স্পষ্ট হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা মানুষকে বিশ্লেষণ করছি, তখন আমরা দেখছি যে মানুষের এই চেতনা, সেটা কার্যত, আপনি যদি বলেন যে আমাদের মস্তিষ্ক চেতনা ইত্যাদি, এগুলো মানুষের এই বিবর্তনের একটা পর্বে মানুষের প্রাপ্তি। আপনারা যদি দেখেন যে মানুষের এই যে তার পশ্চার, মানুষের বিবর্তনের এই পর্বে স্যাপিয়েন্সকে যদি আপনি দেখেন বিবর্তনের ইয়ে থেকে, তাহলে দেখবেন মানুষের এই যে দু পায়ে খাড়া হয়ে দাঁড়াতে পারা এবং দুটো ফাঁকা হাত হওয়া, এবং এটা মানুষকে কিছুটা সুবিধা দিল তার খাড়া হয়ে দাঁড়ানোর ফলেই একটা সময় মানুষের মুখের গঠন মানে বিবর্তনের একটা পর্বে এসে চোয়াল ভিতরের দিকে চলে যাওয়া, আমাদের ফোরহেডটা, কপালটা একটু সামনের দিকে বেরিয়ে আসা, মস্তিষ্কের জন্য আরও একটু বেশি জায়গা তৈরি হওয়া, ফলে অন্য প্রাণীদের থেকে একটা পূর্ণবয়স্ক মানুষের দেহের তুলনায় মানুষের মস্তিষ্কের ওজন অনেক বেশি, আমাদের অনেক বেশি নার্ভ কোষ দিয়ে আমাদের মস্তিষ্ক তৈরি। আমাদের এই গোটা প্রক্রিয়াটা এই যে হলো, এটা বললেন যে আমাদের এই যে মস্তিষ্ক যে গঠিত হলো, একটা সময় এঙ্গেলস মন্তব্য করলেন যে এটাও হলো যে আমাদের হাতের ব্যবহারের ফলে। তিনি এটা যখন বলেছিলেন, পরবর্তী অনেক পরে, এঙ্গেলসের বলার অনেক পরে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে আজকে যে বিবর্তনের এই পর্যায়ে মানুষের হাতের অত্যন্ত ব্যবহার, এবং হাতের ব্যবহারের ফলে আমাদের মস্তিষ্কের বিকাশ হয়েছে। তাহলে এই যে হাতের ব্যবহার, মানুষ কেন হাতের ব্যবহার করছে? মানুষ সম্পর্কে মার্কস যেটা বললেন, মানে এঙ্গেলস তার বন্ধুর ইয়েতে বলেছিলেন যে আমার বন্ধুর দ্য গ্রেটেস্ট ডিসকভারি অফ মাই ফ্রেন্ড, তিনি এটা আবিষ্কার করেছিলেন যে মানুষের খেতে হয়, মানুষের খাবার লাগে সব আগে, মানুষকে বাসস্থানের ব্যবস্থা করতে হয়, মানুষকে বস্ত্রের সংস্থান করতে হয়, এই তিনটে বেসিক ব্যাপার মানুষকে করতে হয়, এবং এটা করার জন্য মানুষকে
কাজ করতে হয়, ওয়ার্ক করতে হয়, এবং এটার পরেই মানুষ তার পলিটিক্স, মানুষ তার রিলিজিয়াস প্র্যাকটিস, এভরিথিং সে এর উপর হচ্ছে তার সাহিত্য আলোচনা সমস্ত কিছু করে এই প্রাথমিক শর্তগুলো পূরণ করার পর। এখন এই যে প্রাথমিক শর্ত যখন সে পূরণ করতে চায়, তখন অন্য প্রাণীর সঙ্গে মানুষের তফাৎ এটা, একটি সিংহের সাথে মানুষের তফাতেই যে সিংহ মনে করে যে নেচার যেমন আছে অ্যাজ ইট ইজ সেভাবেই সে নেচারকে গ্রহণ করে। ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি যেমন যেমন হয়, সে নেচারকে পরিবর্তিত করার চেষ্টা করে না। কিন্তু মানুষ চেষ্টা করে এই নেচারের উপর একটা চেষ্টা করে যে মাস্টার অফ অন দ্য নেচার, মানে নেচারের উপর প্রভুত্ব করার একটা প্রয়াস মানুষ করে। এবং মানুষ এই যে প্রভুত্ব করার প্রয়াস করে, এই প্রভুত্বটা করে সে, অর্থাৎ তার মাটির তলা থেকে সে আকরকে সংগ্রহ করে এবং সেটাকে সে লোহায় পরিণত করে, সেই লোহা থেকে ফাল তৈরি করে সে এগ্রিকালচার করে। এই যে সব সে করে, এই সমস্ত কিছুর মধ্যে মানুষের একটা সচেতন প্রয়াস হচ্ছে মানুষ সে এই প্রকৃতিটাকে পরিবর্তন করতে চায়। সে কর্ষণ করে, সে সেখান থেকে কৃষি উৎপাদন করে, সেখান থেকে সে ফ্যাক্টরি তৈরি করে, সে অত্যাধুনিক পণ্য প্রস্তুত করে, অর্থাৎ এই সমস্ত কিছু সে নেচারকে সে পরিবর্তন করে। এই পরিবর্তন যে ঘটাচ্ছে সেটা করায় বাই মিনস অফ লেবার। সুতরাং এটা মানুষের ইতিহাসের ক্ষেত্রে এই লেবার হচ্ছে প্রথম, শ্রম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মার্কস নিয়ে এলেন। এবং এটাকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি যে নতুন জায়গায় এলেন সেটা হচ্ছে এই যে কোনো একটা সমাজকে বুঝতে গেলে আমাকে বুঝতে হবে সেই সমাজের মোড অফ প্রোডাকশান কী। যদি মোড অফ প্রোডাকশান বলতে আমি কি বুঝবো, আমি ঠিক এগুলোর অত বাংলা করছি না। প্রথমত আমাকে বুঝতে হবে যে মিনস অফ প্রোডাকশান। আমরা যে কোনো উৎপাদন যখন করি, কিসের জন্য উৎপাদন করি? আমার এই নিডগুলোকে পূরণ করার জন্য। অন্য প্রাণী থেকে মানুষের ডিফারেন্স হচ্ছে সে তার নিডগুলোকে পূরণ করার জন্য সে প্রতিনিয়ত সে পরিবেশের উপরে সে প্রভুত্ব করছে। একটি কাঁচামালকে সে একটি পণ্যে বা একটি ব্যবহারযোগ্য ইউজ ভ্যালু আছে এমন কিছুতে সে রূপান্তরিত করছে প্রতি মুহূর্তে। এই যে রূপান্তরের যে প্রক্রিয়া সে ঘটাচ্ছে, সেই জন্য তার মিনস অফ প্রোডাকশান, তার যন্ত্রপাতি, তার কাঁচামাল, তার জমি, ফ্যাক্টরি, ব্যাংক, লোন, এই সব মিলিয়ে তার এগুলো হচ্ছে তার মিনস অফ প্রোডাকশান। এই মিনস অফ প্রোডাকশান এর সঙ্গে আমরা প্রত্যেকে আমাদের একটা রিলেশন অফ প্রোডাকশান হচ্ছে থাকে। তাহলে এই যে রিলেশন অফ প্রোডাকশান যেটা আমরা বলছি যে সেটা কেমন, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের এই সমাজে যে উৎপাদন প্রতিনিয়ত যে উৎপাদন চলেছে সেই উৎপাদনকে আমরা সেই উৎপাদনের সঙ্গে আমাদের এবং উৎপাদিত পণ্যের অংশীদারিত্বের প্রশ্নে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ একই রকম জায়গায়। প্রত্যেকটা মানুষ, যেমন ধরুন আমাদের একটা কৃষি উৎপাদনের কথাই যদি আপনি ভাবেন, দেখবেন যে কিছু পরিমাণ জমি একজন তার মালিক, তার নামে দলিল, রেকর্ড ইত্যাদি রয়েছে, সে জমিতে চাষ করে না, সে অকৃষক জমির মালিক। তার কাছে থেকে আরেকজন নির্দিষ্ট ফসল বা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জমিতে চাষ করার শর্ত নেয়, আমরা তাকে বলি বর্গাদার, ভাগিদার ইত্যাদি। যিনি চাষ করার শর্ত নিলেন তিনি এই 1 বিঘা পরিমাণ জমিতে তিনি ফসল উৎপাদনের প্রক্রিয়ায় তার রোল হচ্ছে তিনি এটাকে অর্গানাইজ করেন। তিনি সার কেনেন, বীজ কেনেন, সেচের বন্দোবস্ত করেন। একজন আছেন যাকে আমরা বলি ক্ষেত মজুর, সে এই উৎপাদনের মধ্যে তার ভূমিকা হচ্ছে যে সবটাই করে, কিন্তু সবটাই করে সে 8 ঘন্টা শ্রমটা সে বিক্রি করে, সে দৈনিক 200 কি 250 টাকা মজুরির বিনিময়ে সে ফসল বোনে, সে ফসলে সেচ দেয়, সে ফসল কাটে। তার মানে এই যে তারপরে এই যে ফসল উৎপাদন হয়, তার মানে এই যে সামাজিক উৎপাদন হলো, এই উৎপাদনটা আমরা বলছি যে এই উৎপাদন প্রক্রিয়ায় দেখুন যে সবাই এই উৎপাদন প্রক্রিয়ায় একই রকম রোল প্লে করে না। অকৃষক জমির মালিক তিনি একটি শ্রেণী, বর্গাদার, ভাগিদার তারা আরেকটি শ্রেণী,
ক্ষেতমজুর সে আরেকটি শ্রেণী। যে কোনো উৎপাদন, যে কোনো সমাজে যে ধরনের উৎপাদন হচ্ছে, এই বিরাট বড় ফ্যাক্টরিগুলোতে সকালবেলায় সাইরেন বাজে, তাতে শ্রমিকেরা যায়, অথবা ওয়ার্ক ফ্রম হোমে কানের মধ্যে আমরা সারাক্ষণ হেডফোন গুঁজে আমরা আমাদের টাস্ক ঘরে বসে করে যাচ্ছি। এই যে গোটা পৃথিবী জুড়ে যে উৎপাদনের যে প্রক্রিয়া চলছে, সেই উৎপাদনের প্রক্রিয়ার সাথে আমরা কে কীভাবে রিলেটেড, এবং এই উৎপাদিত পণ্যের অংশীদারিত্বের প্রশ্নেই বা আমরা কতটা কি, যে কোনো পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় দেখবেন যে মিনস অফ প্রোডাকশান, যেটা আপনি যদি বলেন উৎপাদনের যন্ত্র, সেটা সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন থাকে। আর সমাজের বাকি লোকেরা হচ্ছে তারা নির্দিষ্ট মজুরির বিনিময়ে, যেহেতু তার কাছে হচ্ছে উৎপাদনের যন্ত্রটা একটা ব্যক্তি বিশেষের মালিকানাধীন, সেজন্য তার কাছে আমরা শ্রম বিক্রি করতে বাধ্য হই, এবং প্রতিনিয়ত যখন আমরা তার কাছে শ্রম বিক্রি করি, প্রতিদিনের শ্রমের মধ্যে থেকে একটা বিরাট অংশ সে মুনাফা হিসাবে সে সেটাকে শোষণ করে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যে সমাজে যে বিভিন্ন ধরনের যে রিলেশনস অফ প্রোডাকশন, তার উপরে সমাজে নানান ধরনের শ্রেণীগুলো থাকে। সেই শ্রেণীগুলো কখনো কখনো কোনো শ্রেণী সমাজে আপার হ্যান্ডে থাকে, কোনো শ্রেণী শোষকের ভূমিকায় থাকে, কোনো শ্রেণী শোষিতের ভূমিকায় থাকে। এই গোটা বিষয়টাকে মিলিয়ে আপনার মিনস অফ প্রোডাকশান কোন স্তরে আছে, আপনার উৎপাদন যন্ত্রপাতি কোন স্তরে আছে, এআই কতটা বিকশিত হয়েছে, এই সব কিছুর উপরে দাঁড়িয়ে এটাকে বলা হয় মোড অফ প্রোডাকশান। কোনো একটা সমাজকে আমরা বুঝতে গেলে সেই সমাজের মোড অফ প্রোডাকশান কি, সেটা দ্বারা নির্দিষ্ট হয় সেই সমাজটা আদিম সাম্য সমাজ, নাকি সেটা দাস সমাজ ব্যবস্থা, নাকি সেটা এশিয়াটিক মোড অফ প্রোডাকশান, নাকি সেটা ক্যাপিটালিস্ট অথবা সমাজতান্ত্রিক। এই বিভিন্ন ধরনের যে সামাজিক স্তরগুলোর কথা আমরা বলছি, এগুলো আমাদের দেশে, ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে খুব স্পষ্ট বিভাজন নেই। ঠিক যেভাবে খুব আইডিয়ালিস্টিক ওয়েতে এর বিভাজন ইউরোপে, বিশেষত ব্রিটেনে আপনি যদি দেখেন, ইংল্যান্ডে, সেটা প্রত্যেকটা সমাজের স্তর হচ্ছে সেখানটায় খুব স্পষ্টভাবেই দেখা যায় আদিম সাম্য সমাজ, সেখান থেকে দাস ব্যবস্থা থেকে সামন্ত ব্যবস্থা, সামন্ত ব্যবস্থা থেকে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা, এই প্রত্যেকটা স্তরের বিভাজন ভীষণ স্পষ্ট। সেই জন্য আমাদের আগামী যে আলোচনাগুলো আমাদের থাকবে, সেই আগামী আলোচনাগুলোই আমরা এই বিভিন্ন স্তরের আলোচনা এবং প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য কী, কেন সেই স্তরের পরে পরবর্তী স্তরে সমাজের অগ্রগতি ঘটে, ইতিহাসকে আমরা এইভাবে চর্চা করতে চাইব। এবং এই চর্চাটির নাম, মার্কস প্রথম এই চর্চা নিয়ে এলেন ইতিহাসের, এটাই হচ্ছে ইতিহাসের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, যাকে আমরা বলি মার্কসীয় দৃষ্টিকোণে সমাজ বিকাশের ধারা।